নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, আজকের সুপ্রিম কোর্টে অভয়া হত্যাকাণ্ডের শুনানি ছিল, কিন্তু কোনোভাবেই আজকের চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় না আসার জন্য কিন্তু আজকে শুনানি হয়নি। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। এটা এক আশার আলো, কারণ বিচার যখন প্রহসনে পরিণত হয়, বিচারের যারা বিচার দেওয়ার দায়িত্বে থাকেন তাদের কাছ থেকে যখন প্রমাণ লোপাটের আশঙ্কা তৈরি হয় বা সেই রকম সন্দেহ তৈরি হয়, তখন সাধারণ মানুষের অবশ্যই একটাই লক্ষ্য থাকে, আদালত আদালত কী রায় দেয় তার উপরে নির্ভর করবে। আদালতের নির্দেশে যে তদন্তকারী দল সিবিআই, তারা কি রিপোর্ট দিচ্ছে, কোন কোন তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে তারা আশঙ্কা করছে, বা কোন কোন এভিডেন্স বা প্লেস অফ অকারেন্স টাইমলাইন, যেখানে ক্রাইম সিন যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে সিবিআই কতটা এগোতে পারবে, বা কোন কোন তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে এসছে সেগুলো কিন্তু আমরা এখনও জানতে পারিনি। কারণ সিবিআই আগামী সোমবার তার এই তদন্ত রিপোর্ট, প্রাথমিক তদন্ত রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে জানাবে। তারপর আমরা জানতে পারবো সমস্ত আপডেট। আজকে যে রাজ্যের মধ্যে যে আন্দোলন চলছে, যে ব্যাপ্তি, যে গণ আন্দোলন, নাগরিক সমাজের যে এত আন্দোলন, তার একটাই কারণ, সবাই কিন্তু মনে করছে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। তাতে যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, কি করে দোষী সাব্যস্ত করানো যাবে, সেখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। আমরা এখন জেনে নিই, চলুন দর্শক, কোন কোন পয়েন্ট বা কোন কোন প্রশ্নের সদুত্তর না পেলে কিন্তু এই তদন্ত প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়া এগোবে বলে মনে হচ্ছে না। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি সঠিকভাবে সিবিআই বুঝতে পারে বা জানতে পারে, তবেই কিন্তু দোষী সাব্যস্ত করা সম্ভব হবে। পয়েন্টগুলো ঠিক এইরকম দর্শক। প্রথমে, আত্মহত্যা বলা হয়েছিল কেন, এর কারণ কি, এটা অবশ্যই জানা প্রয়োজন। দ্বিতীয়, সেমিনার হলে এত ভিড় ছিল কেন, কেন এত ভিড়, বাইরের বহিরাগতের এত ভিড় ছিল কেন। 3 নম্বর প্রশ্ন, বাবা মাকে খবর দেওয়ার পরে বাবা মা যখন পৌঁছলো, তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়, দেহ দেখতে দেওয়া হয়নি, ওই সময়টাতে কি হচ্ছিল, এটাও কিন্তু একটা প্রশ্ন। এই তদন্ত প্রক্রিয়াকে যথাযথ এগোতে গেলে এই প্রশ্নগুলির সঠিক উত্তর পাওয়া দরকার, না হলে কিন্তু তদন্ত প্রক্রিয়া সঠিক পথে এগোবে বলে মনে হচ্ছে না। চতুর্থ প্রশ্ন, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এত লোক ওখানে ছিল কেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, একটা খুন ও ধর্ষণের ঘটনা ঘটে যাওয়ার পরে সেখানে প্রাথমিক তদন্ত করবে পুলিশ, কি ঘটেছে, কারা কিভাবে ঘটেছে, কেন ঘটলো, এই মৃত্যুটা কীরকম, সব কিছু তদন্ত করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এতজন মানুষের ওখানে প্রবেশাধিকার ছিল কেন, এত ভিড় ছিল কেন। তবে কি তারা সন্দীপকে ডিফেন্ড করার জন্য কি গেছিল ওখানে, যেভাবে হোক সন্দীপ ঘোষকে যদি আগামী দিনে ওর উপর প্রেশার তৈরি হয়, তাতে সেখানে তাদের তথ্য প্রমাণগুলো যদি লোপাট করে দেওয়া যায়, এইরকম কি কোনো সম্ভাবনা। চতুর্থ নম্বর প্রশ্ন, পোস্টমর্টমের একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, সন্ধ্যা 6টার পরে কখনো পোস্টমর্টম হয় না। কিন্তু এখানে পুলিশের দেওয়া কেস ডায়েরি যে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে 6:30, সন্ধ্যা 6:30 থেকে 7:30টার মধ্যে পোস্টমর্টম হয়েছিল। কিন্তু 6টার পরে তো হওয়ার রীতি নেই। তবে কেন তাড়াহুড়ো করা হলো, এই প্রশ্নের উত্তর কিন্তু তদন্তের আওতায় থাকবে। আরেকটি প্রশ্ন, এফআইআরে প্রথম যে এফআইআরটা লঞ্চ করা হয় অস্বাভাবিক মৃত্যু, এর পরেও পোস্টমর্টমের পরে 6:30 থেকে 7:30টার পরের মধ্যে পোস্টমর্টম, তারপরেও পুলিশ লিখছে এফআইআরে অস্বাভাবিক মৃত্যু রুজু। সেখানে যেহেতু উল্লেখ রয়েছে শ্বাসরোধ করে ধর্ষণের একটা উল্লেখ পাওয়া গেছে, সেখানে না উল্লেখ করে কেন এরকম ধরনের কেস ডায়েরি সাজানো হলো, এটাও কিন্তু তদন্তকার দল খতিয়ে দেখছে। যেখানে ঘটনা ঘটছে তার আশেপাশে জায়গাকে কর্ডন করে সংরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু তদন্তকারী দলের। কিন্তু সেখানে ঘটনা ঘটে যাওয়ার পরে সেমিনার হলের পাশে ওয়াশরুম এবং তার পাশের কক্ষকে ভেঙে ফেলা হয়েছিল পিডব্লিউডি মারফত। কারণ কি,
তথ্য প্রমাণ যদি ওখানেও থাকতে পারতো, এত তাড়াহুড়ো করে কেন এই রুমগুলি ভেঙে ফেলা হলো? এই ভাঙার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই তো? এই প্রশ্ন কিন্তু সিবিআই খতিয়ে দেখছে। 2023 সালে সবচেয়ে বড় যে প্রশ্নটা দেখা যাচ্ছে, অবশ্যই সন্দীপ ঘোষের এই বাড়বাড়ন্ত প্রশাসনিক উপরমহলের সঙ্গে তীব্র যোগাযোগ ছিল, নিবিড় যোগাযোগ ছিল। তাই জন্য তিনি আরজি করে বাদশায় পরিণত হয়ে গেছিলেন, রাজার মতো পরিচয়, তার অর্ডারই সর্বশেষ। কারণ উপর মহলের সঙ্গে তার হাত ছিল বলে কিন্তু মানুষ মনে করছে। নাহলে এই সন্দীপ ঘোষের এত প্রভাবশালী, এত প্রভাব, এত বাড়বাড়ন্ত, এত দুর্নীতি করার পরও সে টিকে আছে আরজি কর মতো একটা স্বনামধন্য হাসপাতালে সুপার হিসাবে। এই রকম একটা নারকীয় ঘটনার পরে মুখ্যমন্ত্রীর মাধ্যমে যে ঘোষণা করা হয়েছিল যে তাকে কলকাতা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে কতটা সন্দীপ ঘোষ ওখানে জড়িত আছেন কি না, বা তার কতটা দায়িত্বশীলতা রয়েছিল কি না, সেগুলো বিচার বিশ্লেষণের আগে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এবারে ভাবুন সন্দীপ ঘোষ কতটা শক্তিশালী, কতটা প্রভাবশালী। 2023 সালে যখন তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী বিভিন্ন দপ্তর, ভিজিল্যান্স থেকে আইসি, স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী দপ্তর, প্রত্যেকটি জায়গায় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে 15টি মারাত্মক অভিযোগ এনেছিলেন, তার একটিরও বিচার কিন্তু হয়নি। উল্টে পুলিশ তদন্ত করে ক্লিন চিট দিয়ে দেয় যে না, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো রকম অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। ভাবুন দর্শক, আজকে যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেদিনই কোনো স্টেপ বা কড়া পদক্ষেপ নেওয়া হতো তার অপরাধের জন্য, তবে কি এই সিন্ডিকেট, এই র্যাকেট, এই ধরনের একটা পরিবেশ তৈরি করতে পারতো সন্দীপ ঘোষ? আজকের এই অভয়া নামে যে মেয়েটি, তাকে অকালে চলে যেতে বাধ্য করা হয়েছে, খুন এবং নৃশংসতার সঙ্গে তাকে চলে যেতে হয়েছে, এটা কি ঘটতো দর্শক? ভাবুন। আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ এসেছে। এই প্রশ্নগুলো কিন্তু উত্তর থাকবে দর্শক। এই প্রশ্নগুলোর যদি উত্তর সিবিআই খুঁজে বার করতে হবে, কিন্তু এই খুন ও ধর্ষণ অভয়ার মৃত্যুতে কিন্তু সুবিচার পাওয়ার সম্ভাবনা বেশি। এখানে যদি কোনোভাবে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে না পায় বা উদ্ধার করতে পারে সিবিআই, বা সিবিআই যদি দাবি করে আমরা আসার আগে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, তবে কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিতে বাধ্য। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আসছি দর্শক। নির্যাতিতার মা বাবা যে চাঞ্চল্যকর দাবি করছেন, মানুষ তো অবাক হয়ে যাচ্ছে যে কি কি দাবি করছেন। পুলিশের পক্ষ থেকে নাকি টাকার টোপ দেওয়া হয়েছিল, টাকাটা রাখুন কাজে লাগবে, মুখ বন্ধ করার জন্য। আরও একটি আমরা সাক্ষাৎকার দেখলাম ডক্টর সুবর্ণ গোস্বামী, যিনি মৃত্যুর পরে মেয়েটির বাড়িতে গেছিলেন। সেখানে বাবা মার সঙ্গে কথা বলার পরে যখন তিনি বেরিয়ে এলেন, এসে তিনি যখন সাংবাদিক সম্মেলন করছেন, তিনি বলছেন যে বাবা মাকে টাকার টোপ দেওয়া হয়েছে জন্য, ঘটনাকে চেপে যাওয়ার জন্য। কারণ পুলিশ তদন্ত করছে, তখন পুলিশের ছিল তদন্তভার, পুলিশ তদন্ত করছে, সেখানে পুলিশ কিন্তু কোনোভাবেই তদন্ত সঠিকভাবে করবে না, এই রকম একটা ভয় দেখিয়ে কিন্তু তাদেরকে টাকার টোপ দেওয়া হয়েছিল। এবং ডক্টর সুবর্ণ গোস্বামীর অভিযোগের পরে পুলিশ তার বাড়িতে যায়, গিয়ে অন ক্যামেরা তাদেরকে বলতে বাধ্য করেন, যেটা মৃতা ডাক্তারের বাবা মা দাবি করছেন, যে তাদেরকে বাধ্য করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে যে আপনারা এই রকম স্টেটমেন্ট দেবেন না, তাতে কিন্তু পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারবে না, আপনাদের ন্যায় বিচার পেতে দেরি হবে, অতএব আপনারা অন ক্যামেরা বলুন এই রকম কোনো ঘটনা ঘটেনি, এরকম যারা করছে তারা উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু আজকে চাঞ্চল্যকর দাবি জানিয়েছে মিতা বাবা মা যে পুলিশ তাদেরকে বাধ্য করেছে এই রকম ঘটনাকে না বলতে, যে টাকার কোনো প্রলোভন দেওয়া হয়েছিল এইরকম কোনো ঘটনা স্বীকার করতে না বলেছিল। ভাবুন দর্শক, ন্যায় বিচার কত দূর, কত দূরে ন্যায় বিচার। বাঁচাতে ব্যস্ত, ডিফেন্ড করতে ব্যস্ত। শাসক দলের পক্ষ থেকে অনেক সাংবাদিক সম্মেলন দেখছি, কিন্তু কোথাও এই যে প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়নি। কেন আত্মহত্যা তত্ত্ব বলা হয়েছিল? সেমিনারে এত ভিড় ছিল কেন? সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এতজন ওখানে যুক্ত ছিল কেন? আজকে বিরূপক্ষ বিশ্বাস
এবং আরও যারা দুজন ছিল তাদেরকে কেন সাসপেন্ড করা হলো, কী কারণে সাসপেন্ড করা হলো, তারা ওই দিন কেন ওই ঘটনাস্থলে উপস্থিত ছিল, কেন ছিল, এই রকম কিছু হাজারো প্রশ্ন কিন্তু রয়েছে দর্শক। এইসব প্রশ্ন আগামী দিনে আমাদের অবশ্যই অধীর আগ্রহে আগামী সোমবারের দিকে তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের শুনানির উপরে। সেখানে সিবিআই কী দাবি করে, কাদের কতটা তদন্তে তাদের হাত গোটাতে পেরেছে বা জাল গোটাতে পেরেছে, সেই সম্ভাবনাই কিন্তু আমাদের থাকতে হবে, বসে থাকতে হবে। অবশ্যই আমরা আছি, আন্দোলন জারি আছে, জারি থাকবে। আন্দোলনকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আন্দোলন দীর্ঘজীবী হোক, যতদিন না ন্যায় বিচার পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।